28 জুলাই 2024 দুপুরে কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে নিরাপত্তা হেফাজতের নামে আটকে রাখা হয় ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে। রাতে ভয়ভীতি দেখিয়ে তাদের মুখ থেকে বের করা হয় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা, যার ভিডিও পাঠানো হয় বিভিন্ন গণমাধ্যমে। তবে এমন বার্তার পর আরও তীব্রতা পায় আন্দোলন। সেদিন শিক্ষকদের একটা বড় অংশ সক্রিয় হয় আন্দোলনের মাঠে। তবে প্রত্যাশা আর প্রাপ্তি নিয়ে হতাশ তাদের কেউ কেউ। সেদিনের কিছু কথা তুলে ধরছেন সাকিবুর রহমান। কোটা সংস্কার আন্দোলনে তখন নিহতের সংখ্যা নিয়ে চলছিল বিভ্রান্তি। বিভিন্ন গণমাধ্যমে 2 শতাধিক মৃত্যুর সংবাদ প্রকাশ হলেও 28 জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন মাত্র 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে। সকাল থেকে ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের সঙ্গে দেখা করতে চান পরিবারের সদস্যরা, কিন্তু সে সুযোগ না দিয়ে ব্রিফিংয়ে হারুন জানান নিরাপত্তার জন্যই তাদের হেফাজতে রাখা হয়েছে। আমরা সিকিউরিটির স্বার্থে, নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি। রাতে 6 সমন্বয়ক নিয়ে একটি ভিডিও ধারণ করে গণমাধ্যমে পাঠায় গোয়েন্দা পুলিশ, যেখানে আন্দোলন স্থগিতের ঘোষণা আসে। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। এমন ঘোষণায় তুমুল সমালোচনার মুখে পড়ে ডিবি। শুরুতে কিছুটা বিচলিত হলেও দ্রুতই আন্দোলনের তীব্রতা বাড়ায় শিক্ষার্থীরা। আমরা ভেবে নিয়েছিলাম এরকম একটা যে সামথিং ইজ ফিশি, কারণ এছাড়া কখনো এরকম ধরনের আপোষে যাওয়াটা সম্ভব না এতগুলো লাশের উপর দিয়ে, যেখানে আমরা দেখলাম যে আবু সাঈদের মৃত্যুর পরেই পুরো ঘটনার মোড় ঘুরে গেল, তারপরে একের পর এক মৃত্যু ঘটলো। তাহলে এখানে আপোষের কোনো সুযোগ নেই। গান পয়েন্টের মুখে রেখেই যখন হাসনাত বা সার্জিসকে ওরা জানালো আমাদেরকে, তখন তো এটা আরো বেশি আগুনে রূপ নেয়। কিভাবে মারা হচ্ছে, কিভাবে আহত হচ্ছে, মানে ওভারঅল সব জিনিস দেখার পরে তো ভয়টা আসলে কমই কাজ করছে। যে জোরপূর্বক যে স্ক্রিপ্ট পড়ানো হয়েছিল, তাদেরকে স্ক্রিপ্ট পড়ানো হয়েছিল, কিন্তু আমরা বুঝেছিলাম যে এটা আসলে আসল না। মানে আমরা তাদেরকে যে জোর করা হচ্ছিল, তখন থেকে আরো তীব্র আন্দোলন শুরু হয়। এখন কি হবে এবং এই মুহূর্তে কি আন্দোলনটা চলবে? আমাদের খুলনা শিববাড়ি এবং গোল্লামারি এই 2 জায়গায় প্রচুর পরিমাণে ওইখানে মূলত আন্দোলনটা হবে। মানে ওখানে আমরা যাবো কি যাবো না, এটার একটা প্রচুর দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো তখন একটা মুহূর্তে মনে হয়েছে যে আন্দোলনটা হয়তো এখানে শেষ হয়ে যাবে বা এটা অন্যদিকে মোড় নিতে পারে। সেদিনই প্রথম সশরীরে আন্দোলনে সরব হন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আসলে আমি আমার জায়গা থেকে আর বাসায় থাকাটা আমার জন্য আসলে একটা টাটা হয়ে গেল। হ্যাঁ, আমার স্টুডেন্টরা হচ্ছে রাস্তায় এবং পুলিশরা ধাওয়া পাল্টা ধাওয়া করছে। শিক্ষকদের একটা মিছিল হবার কথা ছিল, অপরাজয়তে ওরা জড়ো হয়েছিল এবং সেখান থেকে একটা মিছিল হওয়ার কথা ছিল। ওরা অপরাজয়ের ওখানে দাঁড়ালাম। আমি গিয়ে দেখলাম শুধু আমি না, আমার ইউনিভার্সিটি মানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অন্যান্য ডিপার্টমেন্টের, ইংলিশ ডিপার্টমেন্টের, ল ডিপার্টমেন্টের, তারপর হচ্ছে বিবিএ অনেক ফ্যাকাল্টি ওখানে এসেছে। কিন্তু আমরা আসলে এমন স্তব্ধ ছিলাম, আমরা কিন্তু কেউ কারোর সাথে কথাও বলি নাই। আমরা জাস্ট ওখানে দাঁড়ালাম, তারপরে আমরা মিছিলটাতে অংশগ্রহণ করলাম। তবে আন্দোলন পরবর্তী চাওয়া পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, সবচেয়ে বেশি হতাশ করেছে তরুণরা। আর সংস্কারের কথা বললেও এখনো সাফল্য দেখাতে পারেনি সরকার। সংস্কারের কথা বলে ঠিক আছে, তারপরেও আমরা অনেকদিন তো দেখলাম, অনেকদিন অপেক্ষা করলাম যে ইন্টারিম গভর্নমেন্ট নানান রকমের রাজনৈতিক সংস্কার চাচ্ছেন এবং বলা হচ্ছে যে রাজনৈতিক দল থেকে সেভাবে পার্টিসিপেশন নাই। তারপরেও আমি বলবো যে এই গভর্নমেন্টের অধীনে সবচেয়ে যে বড় ব্যর্থতা, যে মব যে জিনিসটা, সেই জিনিসটা আসলে একটা সংস্কৃতিতেই আমি বলবো পরিণত হয়েছে। পলিটিক্যাল যে গভর্নমেন্টগুলো, তাদের স্ট্যান্ডও আমাদের কাছে আসলে ক্লিয়ার না। এমনকি এনসিপি যারা হতে পারতো একটা ভরসার স্থল, তারা কিন্তু আসলে ভরসার স্থল হতে পারেনি। ব্যাখ্যাগুলো তো আমার কাছে অনেকটা মনে হয় যে ওই রকম আগের সেই মনে হয় যে গত 15 বছরে যা আমরা শিখে এসেছি, যা দেখে এসেছি, সেটা বোধ হয় যে এখনকার যে গভর্নমেন্ট, এখনকার যে নতুন নতুন দল, সেগুলোই আবার প্র্যাকটিস করছে। তো এটা তো আসলে নতুন বোতলে পুরনো মদের মতো সার্ভ করা হয়। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন পূরণ নিয়ে এমন শঙ্কা আন্দোলনকারীদের অনেকেরই। সাকিবুর রহমান, RTV, ঢাকা।